যাবি। বাবা, বাবা তুমি এই অসময় বাসায়, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, বাস্তব। তুই রেডি হয়ে নে, আমরা ঘুরতে বেরোবো। তোর জন্যই অপেক্ষা করছিলাম। বাবা, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার ভাষা জানানি। থাক, আর ভাষা জানার দরকার নেই। তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি এক্ষুনি আসছি। কই দে স্যার? হ্যাঁ, ঠিক আছে। বিল রেডি আছে। ওকে। তুমি তুমি সুজন না? জি। থাক থাক, সারা লাগবে না। এসো। আপনি কেমন আছেন? ভালো। বসো। তোমার বাবা মা দুজনেই মারা গেলেন, আমি যেতে পারলাম না। আসলে শহরে বাস করে আমরা খুব যান্ত্রিক হয়ে পড়েছি। তা এখন তুমি নিজেই তো তোমার অভিভাবক, তাই না? জি। বাবা, বাবা চলো। মানে মৌরি, আমরা একটু পরে যাই। ও সুজন তারাইল থেকে এসেছে। ও সুজন, তোমার সঙ্গে পরিচয় করে দিই, আমার মেয়ে মৌলি, আর উনি তোমার আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। জি। তোমার আব্বা আম্মার কথা আমি জীবনে ভুলবো না। এত ভালো মানুষ খুব কমই দেখা যায়। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমার যতদিন ইচ্ছা এখানে থাকবে, মনে করো এটা তোমার নিজের বাড়ি। কেমন? জি। পটল, পটল। জি। শোন, উনি আমাদের গেস্ট, ওনাকে গেস্ট রুমে নিয়ে যান। জি আচ্ছা। যাও, তুমি রেস্ট নাও, তোমার সঙ্গে পরে কথা হবে। জি আচ্ছা। বাবাটা যে কি না, যখন তখন যাকে তাকে ঘরে থাকতে দেয়। আমার চেয়ে এখন ওই লোকটাই বেশি হয়ে গেল। মৌলি, বলো। তোর বাবার সাথে এখন আমি কোথাও যাব না। তুই যা, তোর বাবা তোকে ডাকছেন। প্রশ্নই আসে না, আমি এখন কোথাও যাব না। হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, সুজন ডিগ্রি শেষ করেছে কিশোরগঞ্জে, মাস্টার্স করার জন্য ঢাকা এসেছে। ভালোই তো। পটল, মাংসটার দিকে দাও। কি হলো, তুই কিছু খাচ্ছিস না যে? ইচ্ছে না করে উঠে যা। আমার ভালো লাগছে না। খাও। হ্যাঁ, জি। বাবা, ছেলেটাকে এইভাবে
বাড়িতে জায়গা না দিলে কি খুব খারাপ হতো? আর ও তো তোমার এমন কোনো রিলেটিভ না যে ঘরে থাকতে দিতে হবে, ডাইনিং এ বসে একসাথে খেতে হবে। তোমরা ওর বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করছো, এটা অনুচিত। একজন মানুষ সম্পর্কে কিছু না জেনে তাকে আন্ডারস্টিমেট করাটা অন্যায়। বাবা, তুমি অন্যায় করছো। নিজের দোষটা ঢাকবার জন্য অন্যের উপর দোষ চাপাচ্ছ। এভাবে একটা অজানা অচেনা ছেলেকে জায়গা দেওয়া তোমার পাগলামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, এটা আমার পাগলামো। আমি পাগল হয়ে গেছি। আমাকে পাগলাগাতে পাঠিয়ে দাও, তারপর তোমার সুখে শান্তিতে এ বাড়িতে থাকো। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। রেগে গেলেন কি? তুমি এখানে? হ্যাঁ বলো, কেন এত জরুরি তলব? তুমি বুঝতে পারছো না? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তা আত্মীয় স্বজন থাকলে তো আসবেই। তুমি বিষয়টাকে হালকাভাবে উড়িয়ে দিচ্ছ। আমাদের বাসায় আবহাওয়াই বদলে গেছে। মা বাবার কথা বন্ধ। কোত্থেকে যে এই যন্ত্রণা বাসায় এসে ঢুকলো। আমার কি মনে হয় জানো, ওর রাজ্য এবং রাজকন্যা দুটো পাবারই মতলব আছে। আর তাই যদি হয় তাহলে আমি যে আবারও ইয়ার্কি মারছো? তুমি এখানে ইয়ার্কি মারো, আমি চললাম। সরি, বিষয়টা ঠিক আমি এইভাবে চিন্তা করি। আমার মনে হয় এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। বেটার তুমি আব্বু আম্মুর সঙ্গে খোলাখুলি আলাপ করো। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করলে তো যত সব ঝামেলা। বাবা এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস যে মনে হয় আমাদেরকে ছাড়তে পারবে, তবু ওই ছেলেটাকে ছাড়তে পারবে না। বাবার মুড, চেহারা সব পাল্টে গেছে। কি যে একটা ঝামেলা। আহা, এত চিন্তা করো না তো। সমস্যা যেখানে সমাধান তো আছেই। চলো বরং সামনে থেকে ঘুরে আসি। তুমি অনেক ঝামেলা করছো। হঠাৎ কেমন যেন বদলে গেলে। পুরো বাড়িটাকে ভুতুড়ে করে রেখেছো। হ্যাঁ, আমার মধ্যে সম্ভবত ভূতের আসর হয়েছে। আমি পাগল হয়ে যাচ্ছি, নির্বোধ হয়ে গেছি। মেয়েটা আমার দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে। ওর চিন্তায় আমাকে সারাক্ষণ অস্থির থাকতে হয়। তোমার আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকে ভালো না লাগলে বলো, আমি বাড়ি ছেড়ে চলে যাই। মেজাজ খারাপ করার মতো কথা বলো না তো। আপদ তো এই বাড়িতে তুমিই ঢুকিয়েছো। আমি বুঝতে পারছি না তুমি নিজের কাঁধে কেন সব দোষ চাপাচ্ছ। বুঝতে চেষ্টা করো। তুমিও বুঝতে চেষ্টা করো। মামনি, এদিকে এসো। বলো। আজ কি তোমার ক্লাস আছে? মানে তুমি কি আজ ক্লাসে যাচ্ছ? না যাবার তো কোনো কারণ নেই। বাসায় বসে থাকার চেয়ে ক্লাসে যাওয়া অনেক ভালো। তুমি বরং অফিসে না গিয়ে তোমার এই শান্তি নিরে সারাদিন কাটাও। না মানে বলছিলাম কি, তোকে ড্রপ দিয়ে আমি অফিসে যেতে পারতাম আর কি। থ্যাংক ইউ বাবা, আমি একাই যেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। রেগে আছেন? খাবেন?
চাচা, একটা কথা। বসো। কি কথা? আমি বোধহয় খুব বড় ধরনের কোনো সমস্যা আপনাকে ফেলে দিয়েছি। আমি কোনো হোটেল কিংবা মেসে চলে যাই। আপনি তো অনেক কিছু করেছেন আমার জন্য। ওসব কথা বাদ দাও। তুমি রেডি হও গিয়ে। আজ তোমার ভর্তির ব্যাপার নিয়ে আমি মুভ করব। যাও, রেডি হও। গো। আচ্ছা, তোমাদের বাসার ওই উটকো ঝামেলাটা কমেছে? কমেনি, বরং বেড়েছে। থাক, এসব কথা বলে আর মুডটা অফ করতে চাই না। চলো ওদিকটা একটু হাঁটি। চলো। আচ্ছা রাতুল, তুমি এখন আমাকে যতটুকু ভালোবাসো, বিয়ের পর কি ততটুকু ভালোবাসবে? তখন তো ভালোবাসা আরো গভীর হবে, খুব গভীর। 24 ঘন্টা একসঙ্গে থাকা হবে, অনেক বেশি ভালো লাগবে। আমিও তোমাকে খুব মিস করি। একদিন না দেখলে খুব কষ্ট হয়। আমিও। তখন তো ভালোবাসা আরো গভীর হবে, খুব গভীর। 24 ঘন্টা একসঙ্গে থাকা হবে, অনেক বেশি ভালো লাগবে। আমিও তোমাকে খুব মিস করি। একদিন না দেখলে খুব কষ্ট হয়। আমিও তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এক মুহূর্ত তোমাকে ছাড়া আমার থাকতে ইচ্ছা করে না। সুজন, বসো বসো। এত রাত হলো, ঘুমাওনি? চাচা, আপনি এত রাতে এখনো জেগে আছেন? ঘুম আসছিল না, বারান্দায় হাঁটছিলাম, ঘরে বাতি দেখে এলাম। চাচা, আমি জানি আমার জন্য আপনাকে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। আসলে আমি ভাবতে পারিনি যে আপনাকে এতটা ঝামেলা আমি ফেলে দেব। আমি আমি ভর্তি হয়ে অন্য কোথাও চলে যাব। তোমার সারা জীবন এ বাড়িতে থাকার অধিকার আছে। তুমি এ বাসায় থাকলে আমার মধ্যে যে অপরাধবোধ কাজ করছে, কিছুটা হলেও তার থেকে মুক্ত হব। বাবা আপনাকে খুব পছন্দ করতেন। বাবা মারা যাবার কিছুদিন আগে আমাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় আসতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই বাবা মারা গেলেন। বাবার আর ঢাকা আসা হলো না। বাবা মারা যাবার মাও মারা গেলেন। আমি একা হয়ে গেলাম চাচা। আল্লাহ আছেন তোমার সাথে। আমিও স্কুল জীবনে বাবা মাকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছিলাম। তোমার যে কোনো প্রয়োজনে বাবার মতো আমাকেও তুমি কাছে পাবে। মনে করো আমি তোমার বাবা। আপনার কথা শুনে চাচা আমার অনেক দুঃখ কষ্ট কমে গেছে। মনে হচ্ছে আমি আমার হারানো ঠিকানা খুঁজে পেয়েছি। সত্যি চাচা, আমার মনে হচ্ছে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। তুমি নিঃসংকোচে এ বাড়িতে চলবে, কোনো কিছু নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এবার ঘুমো। আসি। তুমি যাই বলো মা, বাবার মাথায় গোলমাল দেখা দিয়েছে। কোথাকার একটা অচেনা ছেলের জন্য বাবা আমাদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করবে। আমিও বুঝতে পারছি না, এত বছর ধরে মানুষটার সাথে ঘর করছি, কোনোদিন তাকে খারাপ আচরণ করতে দেখিনি। সারাদিন কাজে ব্যস্ত থাকে যে মানুষটা, হঠাৎ কেমন যেন বদলে গেল। আসলে ওর দুশ্চিন্তা দেখে আমারও কেমন মায়া হচ্ছে রে। আমার মেজাজ কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি কিন্তু যে কোনো সময় যে কোনো রকম অঘটন ঘটিয়ে ফেলতে পারি। ওই
হাবা শয়তান ছেলেটাকে আমি পিটিয়ে বাড়ি থেকে বের করে দেব। থাক মা, এত সবের দরকার নেই। এতে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। দেখি না কি হয়। হ্যাঁ, তুমি দেখতেই থাকো। আমার কিচ্ছু ভালো লাগছে না। একটু ধৈর্য ধর মা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর ঘুম? কি ব্যাপার, আশ্চর্য! আপনার চোখ কি কোথাও রেখে এসেছেন নাকি? সরি সরি, আমি মানে আর মানে করতে হবে না। আপনার মানে বুঝতে গেলে আমার সারা জীবন স্টাডি করতে হবে। যত সব। আসলে আমি আপনাকে কারণ দর্শাতে হবে না। আপনার এত কথা শোনার সময় আমার নেই। আমি সত্যি খুব লজ্জিত। আপামনি, কি হয়েছে আপামনি? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে গা? তুই চুপ কর। তোদের সবার যন্ত্রণা এবারই ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে আমার। চিন্তা করবেন না, আপামনি একটু ওই রকমই বড়লোক বাপের একমাত্র কন্যা। তা আপনি লোকটা খারাপ না, বুঝবো একদিন। আমার বোঝার দরকার নেই, আমি আজই বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, আমার আসলে এই বিষয় নিয়ে একদমই কথা বলতে ইচ্ছা করছে না। অন্য কোনো সাবজেক্ট থাকলে বলো। আমার কিছুই ভালো লাগছে না। বাড়িটা একটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। ইচ্ছে করছে আজই তোমার হাত ধরে তোমাদের বাড়ি চলে যাই। আরও কমপক্ষে 5 বছর পরে এই কথা ভাববো আমি। আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে তারপর বিয়ের প্রসঙ্গ, এর আগে নয়। আমেরিকা মানে? আমি স্কলারশিপ পেয়েছি না, এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। আর তাছাড়া আমার কাছে আমার ক্যারিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। স্কলারশিপ, আমেরিকা, এসব ব্যাপারে তো তুমি আগে আমাকে কখনো কিছু বলনি। এত বড় একটা সিদ্ধান্ত, অথচ এটা ঘটা করে বলার মতো কোনো ঘটনা না। তুমি সব ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামাও। বলো কি? আমি তোমাকে নিয়ে মাথা ঘামাবো না তো কাকে নিয়ে মাথা ঘামাবো? জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি তোমাকে নিয়ে নিতে যাচ্ছি। আসলে রাতুল, তুমি কেমন যেন বদলে যাচ্ছ। আমি তোমার মতো এত ইমোশনাল নই। ইমোশনাল বিষয়টা আমার কাছে অনেক সস্তা মনে হয়। নিচু শ্রেণীর লোকদের কাছে ইমোশন অনেক গুরুত্বপূর্ণ। এই গণ্ডি থেকে আমি মুক্ত। ইভেন বিয়েটাও জীবনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ নয়। ফাইন। তোমার জীবন দর্শন সত্যি অনেক সুন্দর, অনেক হাই। আই অ্যাপ্রিশিয়েট ইউ। তোমার কথাগুলো আমার আজীবন মনে থাকবে রাতুল। আরে কোথায় যাচ্ছ? তোমাকে জানতে যাচ্ছি। যতটুকুন বাকি ছিল তোমাকে জানার, সেটা পূরণ করতে হবে না? তা না হলে তো তোমার আমার দর্শনে অনেক ফারাক থেকে যাবে, তাই না? চলি। আমার কাছে আমার ক্যারিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমার মতো এত ইমোশনাল নই। ইমোশনাল বিষয়টা আমার কাছে অনেক সস্তা মনে হয়। নিচু শ্রেণীর লোকদের কাছে ইমোশন অনেক গুরুত্বপূর্ণ। বিয়েটাও কিন্তু জীবনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ নয়। মৌলি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা, একটা সাধারণ ব্যাপার নিয়ে এত আপসেট হচ্ছিস কেন? ছেলেটা চলে যাবে, তোর বাবা দেখিস তখন ঠিক হয়ে যাবে। মা, আমার কিছু ভালো লাগছে না। তুমি এখন যাও প্লিজ। সুজন ছাড়া তুই কি অন্য কোনো টেনশন করছিস?
তোর কি হয়েছে আমাকে বল না মা। মা, মা রাতুল। কি রাতুল, কি হয়েছে রাতুলের? ওর কিছুই হয়নি মা। মা, ও বোধহয় চায় না আর ওর সাথে আমার বিয়ে হোক। ও আমাকে অ্যাভয়েড করছে মা। বলিস কি? কিন্তু রাতুল তো এই ধরনের ছেলে নয়। ও বদলে গেছে মা, ও অনেক বদলে গেছে। ওর চোখে এখন অনেক অনেক স্বপ্ন। অমানিসার বুক ছিন্ন ভিন্ন করে তুমি জেগে আছো একা। তোমার এই স্নিগ্ধময় হাসি দেখে এই ধরনীয় তোমার সঙ্গে মিতালি করতে চায়, কিন্তু তুমি নীরব কেন? তোমার এই নীরবতায় এই ধরনের মতো আমারও চোখে জল এসে যায়, জল এসে যায়। সরি, আমি বুঝতে পারিনি যে আপনি এখানে। যদি জানতাম যে আপনি এখানে, অবশ্যই আপনাকে বিরক্ত করতে আসতাম না। অমানুষের বুক ছিন্ন ভিন্ন করে তুমি জেগে আছো একা। তোমার স্নিগ্ধময় হাসি দেখে এই ধরনীয় তোমার সঙ্গে মিতালি করতে চায়, তবে তুমি এত নীরব কেন? তোমার এই নীরবতায় এই ধরনের মতো আমারও চোখে জল নেমে আসে, জল নেমে আসে। হ্যালো। হ্যালো রাতুল। ওকে মৌলি, অন্য কাউকে আশা করছিলে নাকি? শোনো, আমি অনেক রাত পর্যন্ত জেগেছি। তুমি আমাকে 1 ঘন্টা পরে ফোন করো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে শুনলাম ও অসুস্থ। এখন কি অবস্থা? ভালো না, এখনো জ্ঞান ফেরেনি বাবা। আন্টি, আমি এখন আসি, পরে আসবো। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আবারও আপনার সঙ্গে। আপনি সুজন? জি, কিছু বলবেন? না, কিছু না। ভয়ের কিছু নেই,
ঘুমের অভাবের জন্য আপনার মেয়ে একটু বেশি দুর্বল হয়ে গেছে, আর একটু মানসিক কারণের জন্য আপনার মেয়ে একটু ভেঙে পড়েছে। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম ডাক্তার সাহেব। আমি আসলে সুস্থ হয়ে গেলে আপনার একটু তার মানসিক দিকটা লক্ষ্য রাখবেন। চাচি 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 মনি, মনি, এখন কেমন লাগছে মা? চাচি এখন কথা বলা ঠিক হবে না, আগে উনি সুস্থ উঠুন, তারপর দেখা যাবে। চাচি আমি এখন যাই। যাবি কেন বাবা? বসো। সারা রাত তোমার উপর যে ধকল গেছে, তুমি তুমি আমার মেয়েটার জন্য অনেক কষ্ট করেছো। কষ্টের সময় পাশে ছিলে, আর আনন্দের সময় থাকবে না? আমি এমন কি করেছি এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না। বসুন, খালি বাসায় গিয়ে কি করবেন? আপনি নিজেকে এত কষ্ট দিচ্ছেন কেন? নিজের প্রতি এত ক্ষোভ কেন আপনার? আপনি কিন্তু আমাকে রীতিমতো উপদেশ দিচ্ছেন। কি ভয় ডর কেটে গেছে নাকি? আপনারা তো ভয় পাইনি কখনো? আপনাকে দেখে মনে হয় আপনি খুবই সহজ সরল। আপনার চেহারা দেখে কি মনে হয় জানেন? আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করেন। তাই নাকি? এই যা, আপনার নাম ছাড়া তো আপনার সম্পর্কে আর কিছুই জানা হয়নি। আপনার পরিবার, বাবা মা, কয় ভাই বোন আপনারা? আমি একা, আমার কোনো ভাই বোন নেই। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যান। বলছেন কি? আপনি একা? বাবা মা ছাড়া কি বেঁচে থাকা যায়? হ্যাঁ যায়, এই পৃথিবীতে সবকিছুই সম্ভব। আপনার ভালোবাসার ভান্ডার সমৃদ্ধ বলেই আপনি আরো অধিক ভালোবাসার কাঙ্গাল। এই যে আপনি আজ এখানে, সেটাও কিন্তু ভালোবাসার অভাব বোধের কারণে। আপনার কোনো অভাব বোধ নেই? আছে, তবে প্রবল নয়, সীমিত। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আরো অল্প চাইতে পুরো না হলে কোনো ক্ষতি নেই। আমি আপনার দুঃখটা অনুভব করছি। আমার খুব খারাপ লাগছে যে আমি আপনার সঙ্গে এত দুর্ব্যবহার করেছি। আমি সরি। না, এটা কোনো ব্যাপারই না। আপনি আসলে খুব ছোট ছোট বিষয়গুলোকে অনেক বড় করে দেখেন। জানেন, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা মারা যান। আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি স্বপ্ন দেখতাম আমার মাকে দেখে। কিন্তু বাবার মৃত্যুর 1 বছর পর স্বামীর শোকে, অসুস্থতা আমার মাও মারা গেলেন। এখন আর কি নিয়ে কাকে নিয়ে স্বপ্ন দেখবো বলুন? কি কারণে বা কষ্ট পাবো? কষ্টের এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে এটাকে অতিক্রম করা সাধ্যকার। আর বলবেন না প্লিজ। আপনার দেয়া এই সময়টুকু আমার খুব ভালো লাগলো। সুজনের সেবা না পেলে মৌলি এত তাড়াতাড়ি সুস্থ হতো না। হ্যাঁ মা, আমরা ওর সঙ্গে খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। এটা আমাদের ঠিক হয়নি। ওর সাথে কথা বলার পর মনে হয়েছে আমরা ওর সাথে অন্যায় করেছি। এমনকি বাবার সঙ্গেও আমরা খারাপ ব্যবহার করেছি। সুজন আসলে খুব ভালো ছিল। তোর অসুস্থতার সময় অনেক কষ্ট করেছে।
আপনজনের মতো সারাক্ষণ ও আমাদের পাশে পাশেই ছিল। ও আসলে আমাদের অপর কেউ নয়, আর আপনজন না হলে আমি ওকে বাসায় থাকতে দিতাম না। এতটা নির্বোধ আমি নই। কেমন আপন বাবা? আমরা তো তাকে চিনি না। তুমি তো সুজনের সম্পর্কে কখনোই আমাদের কিছু বলনি। তোমার সব আত্মীয়দের সাথেই তো আমাদের জানাশোনা। যাদের সম্পর্কে জানো তাদের চেয়েও আমার অনেক কাছের সুজন। বলতে পারো ও আমার সন্তানের মতো। বাবা মাকে হারিয়ে আমি যখন নিঃস্ব হয়েছিলাম তখন সুজনদের বাড়ি ছিল আমার একমাত্র আশ্রয়। এখন যাদের আত্মীয় স্বজন হিসেবে চেনো তারা কেউ আমাদেরকে ফিরেও তাকায়নি। সুজনের দাদা দাদি আমাকে নিজেদের সন্তানের মতো মানুষ করেছিলেন। তাদের সাহায্য না পেলে আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। তুমি তো আমাদের এসব কিছুই বলনি। হ্যাঁ তাই তো, এই ঘটনাটা তুমি চেপে রাখলে কেন? আমি খুবই অকৃতজ্ঞ। লোভ সামলাতে না পেরে টাকার পেছনে ছুটতে গিয়ে পেছনের দিনগুলোর কথা ভুলে যাচ্ছিলাম। সেই ভুলগুলো শুধরাতে সুজনকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি। সুজনের এই ব্যাপারটা আমাদের বললে না কেন বাবা? বলতে চেয়েছি বারবার, বলতে পারিনি। তোমরাই বলার সুযোগ দাওনি। তুমি আমাদের মাফ করে দিও। আজ থেকে সুজনকে আমরা আমাদের পরিবারের সদস্য বলেই মেনে নেব। দরজা খোলা আছে, ভেতরে সরি সরি, আমি মনে করছি। সরি। প্লিজ বসুন। এত রাত্রে হয়তো আপনাকে বিরক্ত করা ঠিক হবে। ইটস ওকে, প্লিজ বসুন। নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু করছিলেন? না না, তেমন ইম্পর্টেন্ট কিছু না। আপনার ঘুম আসছিল না তাই না? আপনি খুব ইমোশনাল। আপনি কি করে বুঝলেন আমি খুব ইমোশনাল? কি আশ্চর্য, আপনাদের বাসায় এই কয়দিন আছি, আপনার সম্পর্কে কিছু জানবো না? তাই নাকি? আমি কিন্তু আপনার সম্পর্কে বেশি কিছু জানি না। বাবার কাছে কিছু শুনেছি। যদি কিছু মনে না করেন, আপনি ঢাকায় কেন এসেছেন? আমি ঢাকা এসেছি পড়তে। আমি কিশোরগঞ্জ থেকে বিএ পাশ করেছি। ঢাকায় থেকে এমএ করতে চাই। বেশ তো, আপনি আমাদের বাসা থেকে পড়াশোনা করতে পারেন। আপনাকে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। সবাই না, আপনি ছাড়া। ও হ্যাঁ, এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। অনেকদিন পর বাইরে এলাম, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। খুব স্বাধীন স্বাধীন মুক্ত মুক্ত মনে হচ্ছে নিজেকে। আচ্ছা সুজন,
তোমার যখন খুব মন খারাপ হয় তখন তুমি কি করো? আমি তখন ঘুরতে বের হই, কখনো খালের পাড়, কখনো নদীর তীর, কখনো বা বিশাল ধান ক্ষেত। প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সান্ত্বনা দেয়, আমাকে ডেকে বলে, বন্ধু ভেবো না, আমি তো রয়েছি তোমার সঙ্গে। বাড়িতে কেউ নাই। কোথায় গেছে? আপা সুজন বের লগে বেড়াইতে গেছে। কত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা ছেড়ে মানুষ যে কেন শহরের যান্ত্রিক জীবন বেছে নেয়। আমি তো সারা জীবন এরকম গ্রাম্য পরিবেশে কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে চলে এসো। আমাদের পুরো বাড়িটাই আমি তোমাকে দিয়ে দিলাম, যাও, দেখবে কদিন পরে ঠিক হাঁপিয়ে উঠছো। একদম না, বিশ্বাস করো, এত সুন্দর জায়গা, এখানকার সহজ সরল মানুষ, আমি সবকিছু খুব এনজয় করছি। গ্রামের মানুষগুলো তোমারই মতো সহজ সরল, আর প্রকৃতিও ঠিক তোমারই মতো স্নিগ্ধ, কোমল, মায়াময়। সবকিছু যেন তোমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। তুমি কি সেখানে বেমানান? আমি তোমাকে খুব পছন্দ করি সুজন। যতক্ষণ তোমার সাথে থাকি ততক্ষণ মনে হয় আমার জীবনের পুরোটাই কেবল আনন্দ। আমার প্রতি তোমাদের এই যে টান আমাকে সত্যি অন্যরকম করে দিয়েছে। আমার কাছে মনে হয় তোমাদের ছাড়া সরি, তোমার গাড়ি, সরি, কিচ্ছু হবে না, চলো। রাতুল, তুমি আমাকে একদম বিরক্ত করবে না। মলি, তুমি আমি তোমার কোনো কথাই শুনবো না। সুজন চলো, সুজন চলো। কি হলো, চলো। দাঁড়াও মলি, তোমার কি কয়েক মিনিট সময় হবে না? আমি তোমার সঙ্গে অল্প একটু কথা বলবো, বেশিক্ষণ লাগবে না। বললাম তো তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। মাঝে মাঝে অল্প সময় অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। উনি এত করে বলছেন, ওনার সঙ্গে কথা বলে না, তারপর তুমি সবাইকে নিজের মতো মনে করো না সুজন। পৃথিবী এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেই তুলনায় তুমি অনেক পিছিয়ে আছো। কাউকে অপমান করার জন্য এত কথার প্রয়োজন হয় না। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। আমার সুখ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজে কিভাবে সুখে থাকবে সেই চেষ্টা করো। সুজন চলো, চলো। এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না বলো? এই যে ওনার সঙ্গে তুমি দুর্ব্যবহার করলে। তাতে তোমার কি হয়েছে? না মানে আমি বলছিলাম যদি ওনার সঙ্গে কোনো সমস্যা হয়ে থাকে সেটা দুজনে কথাবার্তা বলে ঠিক করে নিতে পারতে। তোমার এত শত নিয়ে চিন্তা করতে হবে না। যদি ওর জন্য তোমার এতই দরদ থাকে তাহলে আমার সাথে আসার দরকার নেই তোমার। তুমি যে বিষয়টা নিয়ে এত সিরিয়াস আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এই বিষয়ে আমি আর কথা বলবো না।
তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে? আমি কখনো মিথ্যে বলি না, মিথ্যে বলার প্রয়োজন হয় না। এখানে তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ভালোবাসাটা কি একটা জিনিস? আচ্ছা বলো তো, এই আকাশটার ওজন কত? কিংবা সমুদ্রে কতটা পানি আছে বলতে পারবে? ভালোবাসাটাও সেরকমই। ছোটবেলায় আমার খুব ছোটবেলায় মাকে হারানোর পর নিজেকে খুব একা লাগতো, খুব শূন্য মনে হতো। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে নিজেকে আর একা লাগছে না। আমার মনে হচ্ছে যে সবকিছু আবার ভরে উঠেছে আমার। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে। কিসব পাগলের মতো কথাবার্তা বলছো? আমি যা বলছি ঠিকই বলছি এবং ভেবে চিন্তেই বলছি। শোনো মৌলিক, আবেগ দিয়ে জীবন চলে না। তাছাড়া একজনকে শাস্তি দেবার জন্য তুমি এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারো না। আমি এত শত বুঝি না সুজন। আমি তোমাকে চাই এবং চিরদিনের জন্য চাই। এটা আমার ফাইনাল ডিসিশন। ফাইনাল ডিসিশন বললেই হলো? রাতুল যেটুকু অন্যায় করেছে তার শাস্তি সে পেয়েছে, সে তার ভুল স্বীকার করেছে। রাতুল কেমন ছেলে তা আমার জানা হয়ে গেছে মা। ওর জীবন দর্শন চিন্তা ভাবনা কোনো কিছুর সাথে আমার মিল নেই। সুজনের মূল্যবোধ, মানবিকতা আর গুণাবলীগুলো খুবই স্পষ্ট। সুজনকে আমিও পছন্দ করি, কিন্তু সুজনের জন্যে রাতুলের জীবনটা তো নষ্ট করা যায় না মা। ছেলেটা খুবই সেন্টিমেন্টাল, কিছু একটা করে বসলে আজীবন পস্তাতে হবে। আমি এত কিছু বুঝি না, কার কি হবে না হবে এসব ভাববার সময় তো আমার নেই মা। আর তোমার যদি এতই শখ হয় তাহলে তুমি ভাবো। কি হলো? মৌলি এত রাগ করলো কেন? তোমার মেয়ে সুজনকে বিয়ে করবে, এটা নাকি ওর ফাইনাল ডিসিশন। বললেই হলো, বিয়ে তো আর ছেড়ে খেলা নয়। রাতুলের সঙ্গে বিয়ে হবে এটা সবাই জানে। রাতুলের বিষয়টা জানা না থাকলে সুজনের সঙ্গে বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। অন্তত সুজনকে আমি চিনি, জানি। রাতুল, তোমার কি মন খারাপ? কিন্তু কার জন্য খারাপ? আমার মৌলি আমাকে ভুল বুঝেছে। সে এখন আর আমাকে চায় না। সে তোমাকে ভুল বুঝেনি, তুমিই তাকে ভুলের জন্ম দিয়েছ। কিন্তু আমাকে ভুল বোঝার মতো তো কোনো কাজ আমি করিনি। করেছ, তুমি নিজে একবার ভেবে দেখো তো। যদিও করে থাকি তা নিজের অজান্তে। তবে তবে মানুষ মাত্রই তো ভুল, আর এই ভুলের সংশোধন তো মানুষই করে। তাহলে তুমি তোমার ভুলের সংশোধন করো। কিভাবে করব সেটা তুমি নিজেই ভালো করে জানো। আমি আপনাকে কেন ডেকেছি জানেন? না। বুঝেও না বোঝার ভান করছেন কেন? কি বলছেন?
মৌলি কি আপনাকে ভালোবাসে? ও কি আপনাকে জীবনসঙ্গী হিসেবে চায়? আপনি কি মৌলির যোগ্য বলে নিজেকে মনে করেন? আপনি কেন আমার ভালোবাসা নিয়ে খেলছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? মৌলি আমার উপর সামান্য একটা জেদ করে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আর এটাই হচ্ছে আপনার যোগ্যতা। মিস্টার সুজন, লিসন, আমি মৌলিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলবেন না, আর মৌলিকে বৃথা অন্য স্বপ্ন দেখানোর চেষ্টা করবেন না। মিস্টার রাতুল, আপনি তো শঙ্কিত কেন? একজন প্রেমিক কখনো শঙ্কিত হয় না। এই যে রাজকন্যা, কি ভাবছো? ভাবছি কি কি ভাবছি এই পৃথিবীটা কত সুন্দর, কিন্তু এই পৃথিবীর মানুষগুলো কত বিচিত্র, তাই না? একজন মানুষের সাথে আরেকজন মানুষের কত তফাৎ। এই যে শুনুন, এই বিচিত্র জগতের সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হয়, আর যে যত বেশি মানিয়ে চলতে পারে সেই তত বেশি সফল। তোমার প্রতিটি কথা আমাকে নতুন করে ভাবতে শেখায়, ভালোভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, স্বপ্ন দেখায়। কালকে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, এমন এক জায়গায় নিয়ে যাব যে, কোথায়? যেখানে তোমার স্বপ্ন পূরণ হবে। চোখ বন্ধ, বন্ধ। কি? ফুল না, গাছের পাতা। পাতা? কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ক্ষমা করো মৌলি, সামান্য একটা ভুলের জন্য অনেক বেশি প্রায়শ্চিত্ত করতে হয়েছে আমাকে। আর কষ্ট দিব না। মৌলি, কেউ যখন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে কিংবা অনুতপ্ত হয়, তখন কিন্তু তাকে আর শাস্তি দেওয়া যায় না। তাছাড়া রাতুল তো এমন কোনো অপরাধ করেনি যে তাকে তুমি নির্বাসনে পাঠিয়ে দিতে পারো। প্লিজ সুজন, তুমি আমাকে। হ্যাঁ মৌলি, কিছু কিছু জিনিস জীবনে রিপিট করা যায় না। জন্ম, মৃত্যু, প্রথম প্রেম, একবারে। তোমরা সুখী হবে। হ্যাঁ সুজন, তুমি আমাদের সুখের সঙ্গী হয়ে থাকবে। তুমি আমার আর মৌলির বন্ধু, বন্ধু হয়ে সবসময় পাশে থাকবে। আমাকে ভুল বোঝো না প্লিজ।
কষ্টের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে একসময় একটা দ্বীপ খুঁজে পেয়েছিলাম। সেই দ্বীপে আশ্রয় নিয়ে অতীতের সব কষ্ট ভুলতে চেয়েছিলাম আমি। কিন্তু দ্বীপের মাঝে তো জীবন কাটানো যায় না, আবার সাঁতার কাটতে হবে। তবু দ্বীপ যে আমাকে তার বুকে আশ্রয় দিয়েছে, সেই কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। তুমি কোথাও যেতে পারবে না। শুধু আমি নই, আমাদের বাসার প্রতিটা মানুষ তোমাকে খুব ভালোবাসে। ওদের ভালোবাসার অবমূল্যায়ন তুমি করো না, প্লিজ। তোমাদের কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন আমার মন থেকে মুছে যাবে না। সুজন, তুমি খুব ভালো মানুষ, আমরা তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না। তুমি খুব দুঃখবিলাসী সুজন। সুখের সন্ধান খুঁজে পেয়েও দুঃখকে কাছে টানতে তার কাছেই ফিরে যাও। সেটাই হয়তো আমার গন্তব্য, আমার ঠিকানা। চলে।